জানেন, জানতাম তো। তাহলে পড়তে থাকুন, পড়ে আমাকে তো ফু দেন। কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। মনে হয় এখনো করে নাই, কিন্তু মনে হয় করার তালে আছে। বাবা, বন্দুক বন্দুক আমাকে বন্দুকের ভয় দেখায়। আসো শোনার চারেরা, তোমাদের হাতটি গুঁড়া করে দিই, হাতটি গুঁড়া করে এক একটি কিমা করে তৈরি করে ফেলি। যারা ভায়োলেন্স দেখতে পছন্দ করেন না তারা চোখ বন্ধ করে ফেলেন। আমি না বলা পর্যন্ত চোখ খুলবেন না। চোখ বন্ধ। এখন না বাবা, এখন না। আমি এসব দেখাশোনা কিছুই পছন্দ করি না। আমি আগে চলে যাই। বাইরে এক বালতি পানি রেডি রাখো, রক্ত ফক্ত দিয়ে ফেলতে হবে। হ্যাঁ, অলমা মনে থাকলে পড়ে ফেলো শোনার চালেরা, কারণ একটু পরেই লালে লাল হয়ে যাবে। বাবা মা ভুল করে নাম লিখে ফেলেছে সবুজ, লাল রাখা উচিত ছিল। এক্সিবিশনের ফুটবলার ফজলু ভাই না? আরে সেন্টার ফরওয়ার্ড ফজলু ভাই না আপনি? হ্যাঁ, আমি ফজলু, ফুটবলার ফজলু। আরে ফজলু ভাই এসেছে। আরে ফুটবলার ফজলু ভাই এসেছে। ফজলু ভাইকে কে ডাকা বলেছে? না না না, আমি না। উনি বলেছেন। আমি এত বড় সাহস ফজলু ভাইকে ডাকাত বলে? এরপরে ফজলু ভাইকে যে ডাকাত বলেছে আমি তা লাশ ফেলে দেবো। ফজলু ভাই আরাম করে বসে, আরে ভালো করে বসে। হ্যাঁ, টাকা দিয়েছে কেউ? দেয়নি, চা দেয়নি। আরে ফজলু ভাইকে এখনো চা দেওয়া হয়নি, চা দাও। ফজলু ভাই তার সাথে কি খাবে? না না, আমি কিছু খাবো না। তা কি করে হয়? আপনি ফার্স্ট ডিভিশনের ফজলু ভাই, আজ প্রথম আমার বাড়িতে এসেছেন, কিছু খাবেন না? তা কি করে হয়? ফজলু ভাই, এই কালো চশমা পরা লোকটা কি আপনার সাথে এসেছে? হ্যাঁ হ্যাঁ। এ কি খুব আপনাকে জ্বালাচ্ছে? না, যদি জ্বালিয়ে থাকে বলেন, আমি ওর লাশ ফেলে দিই। না না, আমি 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 ফজলু সাহেবের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, বসুন। খুবই ঘনিষ্ঠ। হ্যাঁ ফজলু ভাই, আমি আমি আপনার খেলা দেখি আর মনে মনে ভাবি, হে খোদা, আমাকে ক্ষমতা দাও, আমি এই ফজলু ভাই পা দুটি সোনা দিয়ে বাঁধিয়ে দিই। সেই ফজলু ভাই আজ আমার বাসায় এসেছে। হ্যাঁ, আরে চা দাও। ফজলু ভাই, এই গত খেলাটার কথা মনে আছে? ওই যে আপনি একটা কর্নার কিক করলেন, বলটা একেবারে মাখনের মতো গোল পোস্টে ঢুকে গেল। ফজলু ভাই মনে আছে? কি খেলা, কি খেলা! দেখলে তোকে পানি এসে যাবে। আপনি দেখছি সত্যি ফুটবল খুব পছন্দ করেন। কি বলেন ফজলু ভাই? আরে ফুটবল খেলা কি খেলা আছে দুনিয়াতে বলুন? আর বাংলাদেশি ফুটবলে আপনার উপরে কে আছে বলেন? আরে সেদিনের খেলায় রেফারি আপনাকে অফসাইড দিল, অথচ আপনি পরিষ্কার ক্লিয়ার। খেলার পাপের ভাগ্যি
আমি একে খুন করিনি। না না, কি বলছি সব? আরে খেলায় কি অফসাইড হয় না? খুব হয়। আর এই রেফারিরা কি সব সময় ঠিক সিদ্ধান্ত নেয়? মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায়। এই খেলায় খেলায় শোধবোধ আর কি। এসব নিয়ে আপনি মোটো চিন্তা করবেন না। হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে করব না, কিন্তু ফজলু ভাই শুধু একবার আপনি মুখ খুলবেন, সঙ্গে সঙ্গে শালার লাশ ফেলে দেবেন। না না না, এটা কি বলছেন আপনি? ফজলু ভাই, আপনার একটা অটোগ্রাফ কিন্তু আমাকে দিতেই হবে। অটোগ্রাফ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেব। হ্যাঁ, তার আগে বলেন কি খাবে? বুঝলি ডগলুন, ইয়াহু চিৎকার করে 2 হাত উপরে তুলে খামচি দেওয়ার মতো করে আস্তে আস্তে এগিয়ে আসে, একেবারে বিভীষিকার মতো। জানিস, ছেলেবেলায় ভালো খেলাধুলা করেছি বলে হাতটা আমার শক্ত, নয়তো হার্ট অ্যাটাক হয়ে যেত। কি ভয়ঙ্কর অবস্থা। আরে কেন এসব কথা মনে করছিস? ভুলে জানা। কেমন করে ভুলবো? ভোলা কি এতই সহজ? চোখ বন্ধ করলেই দেখি 2 হাত তুলে চিরমির করে উড়ে বাবারে দে 2টা ট্যাবলেট। তাড়াতাড়ি দে। এত ভয় পেলি যে হঠাৎ জ্বর উঠে গেল? নে, এই 2টা নে। ফজলু ভাই, অনুগ্রহ করে একটু পানি। একটু পানি দেন। মৃদু লাগবে। অনুগ্রহ করে। ফজলু সাহেব, আপনার পা দুটো দেবেন একটু? ধরে বসে থাকি, এই পা দুটো না থাকলে কি হতো? ওরে বাপ রে! কি বলছেন উল্টো পাল্টা কথাবার্তা সব? উল্টা পাল্টা জানেন ফজলু সাহেব, আপনাকে আমি কোনোদিন সিরিয়াসলি নেইনি। যার কাজ হচ্ছে ফুটবল খেলা, তাকে সিরিয়াসলি নেই কেমন করে? কিন্তু কিন্তু কল্পনা করতে পারেন, সেদিন যদি আপনি না থাকতেন কি অবস্থা হতো? হয়তো এতক্ষণে সবাইকে গিয়ে মর্গে গিয়ে আমার ডেড বডি শনাক্ত করতে হতো। কে জানে, হয়তো হয়তো এতক্ষণে ইঁদুর আমার একটা কান খেয়ে ফেলতো। ফজলু ভাই, আপনাকে কথা দিচ্ছি, লটারিতে যদি টাকা পাই তাহলে আপনার পা আমি সোনা দিয়ে মরিয়ে দেব। না, তা লাগবে না। আজকের ঘটনা থেকে একটা জিনিস তো পরিষ্কার হলো। হ্যাঁ, জীবন হচ্ছে পদ্ম পাতার দল। এই আছে এই, এই আছে এই। না না, আমি সে কথা বলছি না। বলছি যে হ্যাঁ, প্রাণ বাঁচানোর জন্য ফুটবলের উপর কোনো খেলা নেই। না, একটা ব্যাপার নিশ্চয় লক্ষ্য করেছেন, মিথ্যে কথা বলা কত বিপজ্জনক। ধরুন, আমরা যদি গিয়ে বলতাম যে জগলুল সাহেবের সাথে নাসিমের বিয়ের কথাবার্তা বলতে এসেছি, তাহলে কিন্তু সহজেই ব্যাপারটা বোঝানো যেত। সত্য মিথ্যা কিছু না, সব হচ্ছে আমাদের কপাল। না হলে কি দরকার ছিল সেই সময়ে সেই জায়গায় আলী রেজার দাদার বসে থাকার? কোনো দরকার ছিল? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? ধরুন, আলী রেজা নামের ওই ভদ্রলোকের সাথে যদি আমরা দেখা করে সব কথা গুছিয়ে বলি, তাহলে হয়তো বোঝানো যাবে। আজার হোক, মানুষ তো। আমাকে বলে লাভ নেই, আমার পুরো ব্রেন জ্যাম হয়ে আছে। আমি আমি একটা পুরো বস্তার মতো, আলুর বস্তার মতো। জগলুল সাহেব কি বলেন? হ্যাঁ, কিন্তু বলবেনটা কি? সত্যি কথা বলবো। আপনার নাসরিনের সাথে অনেক দিনের জানাশোনা, মানে এমন সময় বাইরে থেকে একটা বিয়ের প্রস্তাব আসা মানে নিজেদের ব্যাপারে বাইরের হস্তক্ষেপের সামিল। আর মেয়ের মা বাবা কিছু জানেন না বলে মেয়েকে অহেতুক চাপ দিচ্ছেন, তাই মেয়ের মানসিক যন্ত্রণা হচ্ছে। আলী রাজা সাহেব যদি আর অগ্রসর না হন,
তাহলে সবকিছু একদম মিটে যায়। ফ্যান্টাস্টিক! ফ্যান্টাস্টিক আপনার আইডিয়া। এক্ষুনি না বললেন আপনার ব্রেন জাম হয়ে আছে, আপনি একটা আলুর বস্তা হয়ে আছেন। ছিলাম, কিন্তু আপনার আইডিয়াটা ব্রেনটা একবার ক্লিয়ার করে দিন। আপনার মাথা পরিষ্কার, এমন চমৎকার ক্লিন আইডিয়া আগে শুনি। যাও, এখন ভাইয়ার সঙ্গে খেলা করবে, দুষ্টামি করে না। ভাবি, তোমাকে একটা কথা বলি। কি কথা বলবো? আমেরিকায় থাকে একটা ছেলে আমার জন্য একটু বিয়ের প্রস্তাব দিয়েছে। ছেলে মালদার পার্টি, চেহারাও বেশ। এই দেখো ছবি, যাত্রার নায়কদের মতো চেহারা। আমেরিকায় বাড়ি গাড়ি আছে, পড়াশোনাও করেছে, সব চরিত্র নাকি ভালো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভালোই তো। কি রে, তুই এখানে বসে বসে আমাদের কথা শুনছিস? দাঁড়া দাঁড়া, কথা শুনতে আমার পা ব্যথা করে। দাঁড়িয়েও শুনতে হবে না, বসেও শুনতে হবে না। তুই যা, ভিতরে গিয়ে কাজ করবে। বিলুমিটিকে একটু খেয়াল করিস। আর জগলুলের কথা তো জানো, চাল চুলুনি শিরিষাকে, যাকে বলে মুসলিমান প্রভু। আমি না থাকলে এতদিনে তার কি অবস্থা হতে কে জানে। বাবা মা চায় আমি যাত্রার নায়ককে বিয়ে করি। এখনো শুধু শুধু চাপ শুরু হয়নি, এদিক সেদিক থেকে ইঙ্গিত আসছে, কিন্তু আমি টের পাচ্ছি শুধু শুধু চাপ শুরু হয়ে যাবে আশপাশে। এখন তুমি আমাকে বলো, কারো মনে দুঃখ না দিয়ে কিভাবে কথাটা বলা যায়? বাবা মাকে কিভাবে যে বলি এ বিয়ে সম্ভব নয়। প্রচন্ড শখ পাবে। বিয়ের প্রস্তাবটা পেয়ে এত খুশি দেখে মনে হচ্ছে লটারি পেয়েছে। আমার ধারণা ছিল মাথায় আঘাত লাগলে ব্রেন আস্তে আস্তে খোঁতা হয়ে আসে, কিন্তু না, সেটা ঠিক না। ফুটবলে যখন হেড দেন তখন নিশ্চয়ই আপনার ব্রেনের ব্যায়াম হয়, সেই জন্য এত চমৎকার ক্লিন আইডিয়া ব্রেন থেকে বেরিয়ে আসে। আপনি ঠিকই বলেছেন, আলিরাজাকে সেটাই বলতে হবে, চমৎকার আইডিয়া, এটা একবারে নো রিস্ক জব, আমি একাই ম্যানেজ করতে পারবো। আপনি? হ্যাঁ আমি। আপনি করবেন? হ্যাঁ। এখন না বলছেন আপনার শরীর খারাপ। এখন বেশ ভালোই লাগছে। আবার হয়তো শরীর খারাপ করবে, এটা বরং অন্য কেউ। কি বলছেন আপনি? এটা আমার প্রজেক্ট নাম্বার 201, আমার একটা দায়িত্ব আছে না। আসুন পুরো ব্যাপারটা একবার প্র্যাকটিস করে নিন। প্র্যাকটিস? হ্যাঁ প্র্যাকটিস। জগলুল, তুই ওখানে দাঁড়া, তুই আলিরেজা দাঁড়া। হ্যাঁ দাঁড়ান, দাঁড়া। আমি এসেছি তোর বাসায় দেখা করতে। এটা আবার কি? কলিং বেল। তুই এসে দরজা খুলে দিলি। এবার কথা বল। বলবোটা কি? বল। কেউ বাড়িতে এলে কি বলে বল? কাকে চান? এটা কি আলিরেজা সাহেবের বাসা? জি। তিনি কি বাসায় আছেন? আছেন। আমি কি তার সঙ্গে একটু কথা বলতে পারি? জি বলছেন। আপনার সঙ্গে একটা জরুরি ব্যাপার নিয়ে আলাপ করতে এসেছিলাম। বেশ, বলুন। মানে একটু বসে কথা বলতে পারলে ভালো। ওয়েল দেখুন, আমি কোনো অপরিচিত লোককে আমার বাসায় একটু ঢুকতে দিই না। দেখুন, এটা আমেরিকা নয় যে সবাইকে অবিশ্বাস করবে। এটা বাংলাদেশ। বাংলাদেশে এলে আপনাকে বাঙালির মতো ব্যবহার করতে হবে। আমাদের আমাদের কালচারে অতিথিদের আমরা সম্মান করি। আপনার বক্তব্য কি শেষ? এখনো শুরু করুন। তাহলে শুরু করুন। আপনার মতো একজন নিষ্কর্মা লোকের সাথে কথা বলে আমি আমার সকালটা মাটি করতে চাই না। আপনার কাছে কি আমি একটু ভদ্র ব্যবহার আশা করতে পারি না? আপনাকে যতটুকু ভদ্রতা দেখানোর দরকার আমি ঠিক ততটুকুই দেখিয়েছি। 1 গ্রাম কমও না, 1 গ্রাম বেশিও না। আপনার কথা শুরু করুন। দেখুন, আমি অ্যাকচুয়ালি অন্য একটি ব্যাপার নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয়
তার আগে আপনাকে ভদ্রতার উপর একটা লেকচার দিতে হবে। আপনি মানুষটা কিন্তু অভদ্র। আমি যদি অভদ্র হই তবে আপনিও অভদ্র। আপনি আপনি শুধু অভদ্র নন, আপনি ইতর এবং নীচ। আপনি ইতর, নীচ এবং ছোট লোক, আপনি ছোট লোক, বেশরম এবং ব্যয়া। এত বড় সাহস! হ্যাঁ বলছেন, আপনার পা ভেঙে আমি লুলা করে দেবো। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার পা ভেঙে লুলা করে দেবে? হ্যাঁ দেবো। শালা, তোর দাঁত যদি না ভাঙি, প্রেম ভালোবাসা খুব ভালো জিনিস, কিন্তু রিয়েলিটি বলে একটা ব্যাপার আছে। আমি একবার বিয়ে করেছিলাম, বেচারা হুট করে মরে গেল, তাই দীর্ঘদিন সংসার করতে পারিনি। কিন্তু তারপরেও অস্বীকার করতে পারবি না যে আমার বিয়ে হয়েছিল। করছিও না। বিয়ের পর ভালোবাসার উচ্ছ্বাস কিন্তু কমে আসে, তখন শুরু হয় বাস্তব জীবন। বাস্তব জীবন মানে বুঝলি তো, এই ঘুমনের সময় নাক ডাকে কিনা, একটা ময়লা গেঞ্জি 1 মাস পরে থাকে কিনা, মাসের শেষে হাতে টাকা পয়সা থাকে কিনা, টাকা পয়সা খরচ করতে কিস্তিনি করে কিনা, লোকজনের সামনে ম্যাচের কাঠি দিয়ে দাঁত ফোটে কিনা, এইসব বলে যাও। এসব আসলে খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি সত্যিকার ভালোবাসা থাকে আর দুজনের জন্য দুজনের সম্মানবোধ থাকে, তাহলে কোনো সমস্যা নেই। দুজনে খানিকটা ত্যাগ স্বীকার করে মানিয়ে নেয়। কিন্তু যদি তা না থাকে তাহলেই সমস্যা। তাই বলছিলাম, তুই যে জগলুলকে বিয়ে করতে চাইছিস, এটা কি তার জন্য করুণা কিংবা সে ধরনের কিছু নাই তো? ভাবি, তুমি মাস্টারি করতে করতে একেবারে মাস্টারদের মতো করে কথা বলতে শিখে গেছে। না রে, সাতটা না, আসলে যেটা দরকার সেটা হচ্ছে সম্মানবোধ। ভাবি, আমি তোমার মতো এত সুন্দর করে কথা বলতে পারি না, ভাবতেও পারি না, তবু খানিকটা শিখেছি। তুমি নিশ্চিন্ত থাকো। ঠিক। তাহলে সমস্যাটা কোথায়? একমাত্র সমস্যা বাবা মাকে বলো। ভাবি, তুমি একটু বাবা মাকে বুঝিয়ে বলবে? আমি? হ্যাঁ ভাবি, বলবে যে ওই যাত্রা না কোথাও না কোথাও একজন নায়িকা পেয়ে যাবে। আমি ভাবি জগলুলের গলাতে উঠতে উঠতে আমি বলবো সেটা। হ্যাঁ, কেন জানি না তোমার কথা সবাই গুরুত্ব দিয়েছিল, দেখে আমার মাঝে মাঝে হিংসাই হয়। আমাকে দেখে তোর হিংসে হয়? এটা কি আলবিদা সাহেবের বাসা? জি, আমি আলবিদা। ও আচ্ছা, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আসুন আসুন, বসুন প্লিজ। থ্যাংক ইউ। মানে কথাটা কি করে শুরু করব ভেবে পাচ্ছি না। আপনি আপনি কোনো দ্বিধা করবেন না, আপনি নির্দ্বিধায় বলে যেতে পারেন, আমি কিচ্ছু মনে করব। মানে ব্যাপারটা হচ্ছে আপনার এই বিয়ের প্রস্তাব সংক্রান্ত। জি, আমি জানতাম কিছু একটা হবে। জানেন জানেন আমার বুড়ো দাদু এত করে নিষেধ করলাম যে যেও না, সে একেবারে মেয়ের বাড়ি গিয়ে হাজির। কি বলবো, কি লজ্জা, কি। আচ্ছা, মেয়েটা নিশ্চয়ই এতক্ষণে লজ্জায় অপমানে একেবারে সুইসাইড করে ফেলেছে। করেছে না বলুন? না না না, ঠিক তা নয়। তবে তবে নাসরিন নামে যে মেয়েটির সঙ্গে আপনি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, তার আসলে আমার অনেক দিনের বন্ধু, জগলুলের সাথে অনেক দিনের জানাশোনা। বিয়ে প্রায় ঠিকঠাক। ঠিক ঠিক এই জিনিসটা আমি ভয় পাচ্ছিলাম, বুঝলেন? ঠিক এই জিনিসটা। বিদেশে পড়ে আছি, কয়েকদিনের জন্য দেশে এসে উল্টাপাল্টা কিছু একটা করবো আর মানুষের মনে কষ্ট দেবো। লজ্জা, জানেন
দোষ না পুরোটা আমার না, দোষ সবচেয়ে বেশি আমার বাসার লোকজনের। এত করে বললাম যে কিছু একটা করবার আগে অন্তত খোঁজ খবর কিছু একটা নিয়ে না। হ্যাঁ, কেউ প্রয়োজন মনে করলো না। জানেন, আমার বাসার লোকজনরা সবাই নিজেকে কি মনে করে? মনে করে সবাই এক একজন সব জানতা। এখন কি হবে বলুন তো ভাই? আপনি ব্যস্ত হচ্ছেন কেন? ব্যস্ত হওয়ার কিছু নেই। আপনারা যদি আর অগ্রসর না হন তাহলে তো সব মিটে যায়। আই মিন কেস কমপ্লিট। কেস কমপ্লিট? জি। আপনি সত্যি বলছেন তো? জি, সত্যি বলছেন। আপনি যদি বলেন না, আমি আমি নিজে ছেলে আর মেয়ের বাড়ি গিয়ে পার্সোনালি ক্ষমা চেয়ে আসছি। না না, আপনি ক্ষমা চাইবেন কেন? ক্ষমা চাইবেন কিছু নেই। সত্যি বলছেন তো? জি, সত্যি বলছি। ওরা দুজনেই আমার পরিচিত, ওদের আমি জানি। আপনার ক্ষমা চাইতে বলি। আপনি আপনি আমার এখানে এসে সব কথা বলে যে একটা উপকার করলেন, আপনাকে কি বলে ধন্যবাদ দেবো? এই দেখুন, কথা বলতে বলতে আপনার নামটাই জিজ্ঞেস করা হলো না। আমার নাম? জি, আমার নাম নিজাম হোসেন। আমি এখানে কলেজে ফিজিক্স পড়াই। ফিজিক্স পড়ান? জি। আমি আমি আলী বলছি। হ্যালো, জানেন তো বিদেশে অপদার্থের মতো পড়ে আছে, কেউ নেই, একটা কথা বলার লোক নেই। আপনার সঙ্গে পরিচয় হলো, কি যে খুশি হলাম। আপনি কিন্তু মাঝে মধ্যে আসবেন, কেমন? আচ্ছা, আমি যদি কখনো আপনার বাসায় যাই আপনি বিরক্ত হবেন? না না, বিরক্ত হবো কেন, বড় খুশি হব। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমার পরিচয় করে দেবো। আপনি পরিচয় করে দেবেন? আপনি চা খান তো? জি খাই। ইয়ে ক চামচ চিনি? চিনি আমি একটু বেশি খাই, 4 চামচ। দুধ নিশ্চয়ই? জি খাই। আপনি বসুন, চপ করে চাটা বানিয়ে নিন। কেমন? আপনি বানাবেন মানে? আপনার বাসায় কেউ নেই? সেই দেখুন, ওই বিদেশে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যাচ্ছে। ইয়ে আকবরের মা, আকবরের মা। বাইরে আসতে অনেক ডাকলেন? কিন্তু খুব ব্যস্ত কেন ভাই? এই একটু একটু চায়ের কথা বলতাম। ব্যস্ত থাকলি কি, আমার কামই তো চা বানাবি। ইয়েটা তাহলে তুমি আমাদের জন্য একটু চা বানিয়ে আনো, কোনো অসুবিধা হবে না তো? কি যে বলেন ভাই, আপনার কথা আমার স্মরণ করে। অসুবিধার কি আছে? আপনার লেগে চা বানাবো না তো কার লেগে চা বানাবো? যাই, আমি চা বানিয়ে যাই। ইয়ে আকবরে মা, একটু একটু সাবধানে চা বানিয়ে। তোমার তেতলিটার যা অবস্থা। আচ্ছা আকবরে মা, তোমাকে কেউ একটা তেতলি কিনে দেয় না কেন? এটা কতদিনে পুরানা কেটলি, এর ভিতরে চা পাতা দিতে হয় না, পানি গরম করলেই গরম। ইয়ে আকবরে মা, আমাদের জন্য যে চাটা তুমি বানাবে ওর মধ্যে কি পাতা ঢেলে দিও, কেমন? সেটা কম লাগবে না, কখন পাতি দিতে হয় কখন পাতি দিতে হয় না সেটা আমি জানি। যাই, আপনাদের লেগে চা বানাই দেয়া। হরণ তখন চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। সবুজ মামা, কি হলো? তোমার কি খুব কষ্ট হচ্ছে? না, তাহলে মুখ কেমন করে রেখেছো কেন? দেখে মনে হচ্ছে পেট কামড়াচ্ছে। ইয়েস, তারা তো হচ্ছে একটা ফাইটিং আর, বুঝলি? আর এই ফাইটিং করার সময় কেউ মুখ মোলায়েম রাখে? মোলায়েম রাখলে তো ভালো, তাহলে অন্তত দেখলে তো ভালো লাগে। ভালো লাগে? আরে ফাইটিং করার সময় মুখ মোলায়েম রাখলে ভালো লাগে? অবাক করলি দেখি। এই সকালবেলা উঠে যে কুই কুই করে গান করি, একটু ব্যায়াম ট্যাম করলে পারিস? ওইটাই বাকি আছে, ব্যায়াম করে তোমার মতো হাতে পায়ে গুলি গুলি মাসুল করে ফেলি। ঠিক দেখলেই গা কেমন করে উঠে। এই দুলাভাই বলছিল তোর নাকি বিয়ে, আরে জামাই নাকি বিলাস ছিল ইঞ্জিনিয়ার। মামা, বিয়ে হবার পর একদিন মানুষ জামাই হয়, হ্যাঁ, আগে না। আগে কি হয়? বিয়ের আগে বলতে হয় বিয়ের পাত্র। আরে আরে পাত্র মানে তো বাসন। যখন সে বিয়ের প্রস্তাব পাঠায় হ্যাঁ। তখনও তাকে পাত্র বলে। আরে ওই জামাই আর পাত্র ওই একই কথা। এক কথা না। কেন না? কারণ যে বিয়ের প্রস্তাব পাঠায় তো সেটা বিয়ে নাও হতে পারে। বিয়ে হবে না? এই
কে ভাঙচি দেবে? কার এত বড় সাহস? ঠ্যাং ভেঙে দেবো না, আরে মাথা ফাটিয়ে গিলু বার করে দেবো না, জিভ টেনে বার করে আনবো। মামা তুমি বড় ভায়োলেন্ট কথাবার্তা বলো। ভায়োলেন্ট? ভায়োলেন্ট কথা কখন বললাম? দেখ, আমি তোদের সামনে কখনোই সত্য কথা বলি না। না বলে এই হুম। বললে যে কি হতো? এই জামাই নাকি বিলাসপুরের ইঞ্জিনিয়ার। জায়গাটা বিলাত না আমেরিকা, হ্যাঁ। কিন্তু সেটা নিয়ে তোমার সাথে কথা বলছি না। তোমার প্রশ্নের উত্তর হ্যাঁ। বিয়ে কবে? আমাকে তো একটা কার্ড দিস, বুঝলি? পুরনো ঢাকায় আমার এক দোস্তের ব্যান্ড পার্টি আছে, আরে দাওয়াত দিলে পুরো দল সহ চলে আসবে। আরে শোনো না, তোর তো বিয়ের প্রস্তাব দিয়ে যে এখন বিয়ে ঠিক হয়নি। কেন হয়নি? কারণ বিয়ে ঠিক করতে হলে সবার পছন্দ হতে হয়। আরে আরে সবাই তো পছন্দ করেছে। দুলাভাই পছন্দ করেছে, আপা পছন্দ করেছে, আর আমিও না থেকে পছন্দ করেছি। বিয়েটা আমার, হ্যাঁ, কাজে আমারও পছন্দ করতে হবে। তোরও পছন্দ করতে হবে। তুই পছন্দ করিস না? তুই ইঞ্জিনিয়ার পছন্দ করিস না? ইঞ্জিনিয়ার পছন্দ করবো না কেন? তাহলে তুই এই পাত্রকে পছন্দ করছিস না কেন? মামা, এই মানুষটাকে দেখে শুনলে হয়তো আমি পছন্দই করবো, হ্যাঁ, কিন্তু বিয়েটা অন্য ব্যাপার। বিয়ের জন্য পছন্দ করতে হলে আরো কিছু লাগে। তাহলে তুই বলছিস তুই লোকটাকে পছন্দ করিস, কিন্তু তাকে বিয়ে করবি না। পছন্দ করলে বিয়ে করে ফেলতে হয় না? তাহলে বিয়ে করতে হয় কাকে? যাকে পছন্দ করিস না। আমি কি সেটা বলেছি? তাই তো বললি, যাকে পছন্দ করিস তাকে বিয়ে করবি না, আর যাকে বিয়ে করবি তাকে পছন্দ করিস না। আর যাকে বেশি পছন্দ, মাথাটা ধরে গেল। এই পানিটা দে তো। কেন? মাথাটা ধরে গেছে, গরম হয়ে গেছে। বেশি চিন্তা করলেই আমার মাথাটা ঝিমঝিম করে। আমি এই শহরে শোন, তুই আর কখনো তোর জামাইয়ের কথা আমার কাছে বলতে আসবি না। আমি কখন এসেছি? তুমি তো জিজ্ঞেস করলে। জিজ্ঞেস করলেও বলবি না। সব যন্ত্রণা, যা এখান থেকে। আপনার কথাবার্তা শুনে মনে হয় আপনি দীর্ঘদিন দেশের বাইরে আছেন। ভদ্র ভাষায় বললেন বুঝি? দাদা বেকুফে বেকুফ, তাই তো? না 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 না। যাক, আপনার কথা বলুন। আমার কথা কি শুনবেন? হ্যাঁ, আপনার কথা বলুন। আমেরিকার গল্প করুন। আচ্ছা, আমেরিকানে কি আপনার বাড়ি আছে? মানে নিশ্চয়ই নিশ্চয়ই বিয়ের প্রস্তাবের সময় এসব বাড়িয়ে চাড়িয়ে বলা হয়েছে, তাই না? আচ্ছা, আপনি বলুন, এগুলি কি বাড়িয়ে বাড়িয়ে বলার ব্যাপার? আর কি কি বলেছে শুনি? দুটো গাড়ি আছে। মানে শীতের দিনে না গাড়িটা স্টার্ট নিতে চাইব। একবার কি হয়েছিল জানেন? একবার